আনিকা কেকের পিস নিয়ে খেয়ে বলল, সুজনা আসলেই টেস্ট হয়েছে, ভীষণ সফট হয়েছে। কয়টা ডিম ইউজ করেছেন? আম্মা বেক করেছে, আমি জাস্ট ডেকোরেশন করেছি। এই প্রথম পুরো কেক ডেকোরেশন করলাম, মনে হচ্ছে না? যাই হোক, আপনি আপনার মায়ের মতোই ব্রিলিয়ান্ট। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি কি বাইরে? গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ তো, আমি তো অফিসের নিচে দাঁড়িয়ে মাত্রই গাড়ি থেকে নামলাম। ভাইকে দিয়ে কেকটা পাঠিয়েছি, দুজনই একসাথে বেরিয়েছি বাসা থেকে। যাই হোক, আমার কষ্ট সার্থক। আনিকা হাসলো, বলল, আপনার স্টুডেন্টরা এখন নতুন টিচারের কাছে পড়ছে, টিচারের কেক দেখলে তো হামলে পড়বে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওদের জন্যই পাঠিয়েছি। আনিকা হেসে উঠে আভিককে বলল, হায় হায় অভি, তোর স্টুডেন্ট কি বলছে দেখ। বলছে কেকটা নাকি বেবিদের জন্য পাঠিয়েছে, তোর জন্য না। সেটা কেকের ওপর লিখে দেওয়া উচিত ছিল ওনার। সুজনা শুনে জিভে আলতো করে কামড় বসালো। সে ভেবেছে স্যার পাশে নেই, বসে বসে কথা শোনা হচ্ছে, সে আর কোনো কথাই বলবে না। আনিকা হেসে বলল, সুজনা আপনার টিচার কি বললেন দেখলেন তো? পরের বার লিখে দিব, পরেরটাতে যেন আমার নাম লেখা থাকে। এবারেরটা তো বেবিদের জন্য, পরেরটা আমার নামে হোক। সুজনা ওপাশে মৃদু হাসল। মমতাজ বেগম হাসলেন, আনিকাকে বললেন, নাতবো, তুমি কেন মধ্যস্থ হিসেবে কাজ করছো? ফোনটা দাদুভাইকে ধরিয়ে দাও, কথা তো তারা বলছে। তুমি শুধু শুধু কষ্ট করছো। আনিকা হেসে আভিকের দিকে চাইল। আভিকে দেখে মনে হলো না সে কথাটা এত গায়ে মেখেছে। কেক খাওয়ার মনোযোগ রেখে ফোনের দিকে হাত বাড়িয়ে দিল। আনিকা ফোন দিতে সুজনা ওপাশ থেকে বলল, আচ্ছা ম্যাডাম, এখন রাখি? হ্যাঁ রাখতেই পারেন, কিন্তু আমার ট্র্যাকস্যুটের কী অবস্থা করেছেন? ওটা কুঁচকে গিয়েছে কেন? আনিকা বলল, ও তো জরুরি কথা। আবিক কেকটা ঠেলে দিয়ে বলল, মা আর জেম্মাকে দেখাও। ওকে। আনিকা কেকটা নিয়ে চলে গেল। সূচনা ওপাশে চুপচাপ। অভিক বলল, এখন ভয় পেয়ে কথা বলা বন্ধ করে দিয়েছেন? সুজনা সাথে সাথে প্রতিবাদ করে উঠল, একদম না। কেন ভয় পাবো? আপনি তো বলেছিলেন আমাকে করতে কাজটা, আমি কি এত পারি নাকি? আম্মা করলে কুচকাতো না। আপনার অজুহাত আমার চাই না, আপনি অজুহাতের রানী। ওটা আমি ওয়ার্ক আউটে সময় পরি। আমি কুচকে যাওয়া ড্রেস পরি না। ট্র্যাকস্যুটটা ঠিক করে দেবেন, ব্যাস। এটা আপনি অবধি পৌঁছানোর দায়িত্ব আমার। সুজনা কিছু বলার আগে ফোনটা টুটটুট শব্দ করে কেটে গেল। অভিক বাকি কেকটুকু মুখে পুরে ফোনটা টি টেবিলে রেখে চলে যেতে উদ্যত হলো। তখনই বিদ্যা জানতে চাইলেন, অজুহাতের রাজা খুঁজি আমি। আভিক চোখ তুলে বিমুখ চোখে চাইল, বলল, আই থিঙ্ক সেটা খবর তোমাদের কাছে ভালোই আছে। আজকাল তো সেসবের বেশ চর্চা হয় এই বাড়িতে, সকাল সন্ধ্যা। যাই হোক, কাজ আছে আমার। হাত ঝেড়ে উঠে গেল অভিক। যেতে যেতে শোনালো, ভাই মনে হচ্ছে রেগে কথা বলছে। রাগ আমার দাঁতে নেই। ড্রপ দিস ম্যাটার প্লিজ। নাতির কথা শুনে মৃদু হাসল বৃদ্ধা। সুজনা অফিসের ডেস্কে গিয়ে বসতে সেই দিনে ছেলেটা কথা বলতে এগিয়ে এলো। হ্যালো সুজনা, কেমন আছেন? কাগজপত্র সব এনেছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ এনেছি। ম্যামের কাছে যেতে হবে। নো, ম্যাম আসবেন। অ্যান্ড গুড নিউজ, একটা কোম্পানির সাথে আমাদের বেশ ভালোই ডিল হয়েছে। আপনাকে মেবি ওখানে ব্র্যান্ড ডিজাইনারের দায়িত্ব দেওয়া হবে। আচ্ছা, এটা তো এজেন্সির মতো। ডেভেলপার আছে? না, আপাতত মার্কেটার এবং ডিজাইনার কাজ করছে। আচ্ছা, বুঝতে পেরেছি। ওদের কথাবার্তা মাঝখানে নীলা মজুমদার এলো। সবাই গুড ইভিনিং জানাতে উনি সবার সাথে হেসে খেলে কথা বলে সুজনার দিকে এগিয়ে এলো। নীল রঙা আইডি কার্ডের ফিতা সুজনার গলায় ঝুলিয়ে দিয়ে বলল, আমার সাথে আসুন ম্যাডাম, অনেক কথা আছে। সুজনা মৃদু হাসল। ম্যামকে তার ভারী পছন্দ হয়েছে। সুন্দর মহিলাটি, মনটাও নিশ্চয় সুন্দর, নইলে এমপ্লয়ারদের ম্যাডাম বলে সম্বোধন করাটা যে সে পারে না। নীলা যাওয়ার কিছু পরই সুজনা ওনার অফিসে কামরায় গেল। নীলা খুশি হলো, বলল, বসুন সুজনা সাহেব,
ওয়াহিদ সম্পর্কে কতটুকু জানেন? ততটুকুই জানি যতটুকু জানলে আর জানা লাগে না। গুড, ও আমার বন্ধু হয়, আপনি জানেন? সুজনা বিস্ময় নিয়ে তাকালো। বন্ধু? আমার কলেজে একসাথে পড়েছি। ও খুব ট্যালেন্টেড পারসন। আপনি দেখুন, ও বিসিএস দিচ্ছে আর আমি বিজনেস সামলাচ্ছি। একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন? আপনি ম্যারিড? নীলা হেসে উঠল। নো, একজনের পিছনে নিজের জীবনে মূল্যবান সময়গুলো নষ্ট করার জন্য আমার কারো সাথে জড়াতে ইচ্ছে হয়নি। নিজেকে ব্যস্ত করে নিয়েছি। তুমি সাইফের কাছের বোন, তাই বলে ফেলেছি। দেখো আবার হাউএভার আমরা কাজের কথা শুরু করতে পারি। সরি ম্যাম, আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল না। ইটস ওকে সুজনা, সাবধান, ভুল মানুষের পিছনে সময় ব্যয় করো না। ও সরি, তুমি বলা শুরু করে দিয়েছি। শুনতে ভালো লাগছে। তুমি বলতে পারেন, আপনার ছোট বোনের মতোই তো। ওকে ডান, তুমি করে বলি। যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, রিসেন্টলি আমরা যে ব্র্যান্ড ডিজাইনটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে বাবার এক বন্ধুর কোম্পানির জন্য। কোম্পানিটা রিসেন্টলি লঞ্চ করেছে, সো তাদের কাজগুলো আপনাকে করতে হবে। সুজনা শঙ্কিতে দেখল। আপনি ভাবছেন আমি পারবো? কেন নয়, সাইব আমাকে বলেছে তুমি গত 6 মাস আগ থেকে শিখে আসছো, আর তোমার পোর্টফোলিও দেখেছি আমি। বিশ্বাস রাখো, নিজের ওপর পারবে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ম্যাম। অল দ্য বেস্ট সুজনা, এখন ডেস্কে যাও। আজ তেমন কাজ নেই, মেইন কাজ কাল থেকে। আমি তোমাকে ওনাদের ওয়েবসাইটটা দিচ্ছি, এটা থেকে অনেক ধারণা নিতে পারবে তুমি। আজ শুধু ওই ওয়েবসাইটটা ভিজিট করো এবং ক্রিয়েটিভ ডিজাইন আইডি দিয়ে সার্চ করো। ওকে ম্যাম। সূচনা ডেস্কে গিয়ে বসলো। কাজ এবং কলিগদের সাথে গল্প আলাপ সালাপ সেরে কথাবার্তা শেষে বেরিয়ে এলো অফিস থেকে। এশার আজান পড়ে গেছে অনেক আগেই। সময় দেখলো 9টা বাজে। যত দ্রুত সম্ভব বাড়ি ফিরতে হবে। গাড়িতে ওঠার সময় সেই দিনের কুকুরটা ছুটে এলো তার দিকে। সুজনা বড়সড় দম ফেলল। ইস, ভাগ্যিস সে ঠিক সময় গাড়িটা পেয়েছে। বাসার কাছাকাছি নামতেই সুজনা দেখল গেটের পিছনে মা দাঁড়িয়ে আছে। সুজনা মাকে দেখে হেসে ফেলল। এখানে কেন আম্মা? আমি আসছি বললাম না? আমার তো চিন্তা হয় মা। বুঝবি, সব সময় একই কথা বলে। সাজিয়া বেগম মাথা নেড়ে বললেন, তুই তো সন্তানদিকে চোখে আড়াল করিস না। আমি তো হাতের বাইরে ছেড়ে দিয়েছি, আল্লাহ দেখবে। সুজনা হতাশ, তার মাটাকে কোনো কিছুই বোঝানোর সাধ্য নেই। ছাত্রছাত্রীদের মধ্যে হইচই হাসি তামাশা চলছে অবিরত। কিছু আগেই সম্পূর্ণ হয় ক্লাসের মোর্শেদ স্যার তথা তাদের টাকলু স্যারকে নিয়ে হৈহুল্য হাসাহাসি পিনপতন নীরবতা ঠেলে সবার প্রিয় স্যারটি প্রবেশ করলো। সবাই ফিসফিসানি বন্ধ করে জানতে চাইল, স্যার কেমন আছেন? স্যার মৃদু হেসে উত্তর দিল, আপনারা ভালো থাকতে দিচ্ছেন কই? যে মাছে বাজার বানিয়েছেন। যাই হোক, অনেকগুলো দিন পর মাছের বাজার দেখলাম, ইন্টারেস্টিং। স্যার আমরাও হ্যাপি। অভিক অদ্ভুত চোখে তাকালো তাদের দিকে, বলল, কান ধরিয়ে সবাইকে দাঁড় করিয়ে রাখবো। ডিসিপ্লিন এখনও না শিখলে শিখবেন কেমন? সবাই যেন ভ্যাকাস্যাকা খেয়ে গেল। মাস সারিতে বসা সুজনা, মেহুল আর শান্তা একসাথে ফিক করে হেসে উঠল। সুজনা বলল, ভালোই বাস দিয়েছে। বাকিরা কাচুমাচু করে তাকালো। আমরা লেসন শুরু করতে পারি? সবাই সমস্বরে আওয়াজ তুলল, ইয়েস স্যার। আবিক লেসনের ফাঁকে ফাঁকে তার ব্যক্তিগত কিছু লেসনে মনোযোগ দিতে ভুলেনি আজও। সূচনা জীবনে এত ভুল কখনোই করেনি যতটা ভুলভাল নোট আজ সে খাতায় তুলেছে। হয়তো এলইডি স্ক্রিনে পাশের জনকে একটু বেশি গুরুত্ব দিতে গিয়েছে। তারা দুটো মানুষ আড়ালে আবডালে একে অপরকে দেখে নিয়ে রোজ। তাদের সে আশেপাশে থাকলেই সবটা সুন্দর লাগে, ভালো লাগে, প্রশান্তি লাগে। সুজনা ক্লাব শেষে লাইব্রেরিতে গিয়েছে। ফেরার পথে একটা ছেলে বই ধরে দিয়েছে তার হাতে আর বলেছে অবিক স্যার পাঠিয়েছে। সুজনা নিল। বন্ধুদের বিস্ময়কর চাউনি তার দিকে নিক্ষিপ্ত।
তাদের অসংখ্য প্রশ্নের উত্তর সুজনা এড়িয়ে গেল। তাদের কি বলবে সে? বাড়িতে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষে বইটা খুলল সে। বইটা মাঝখানে একটা চিরকুট, তাতে লেখা সুজনা। বইটা জাস্ট অজুহাত। একটা প্রশ্ন জানার ছিল আমার। কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, একটা অন্ধকার ঘর যেখানে আপনি এবং অনেকগুলো ছায়া নৃত্য করছে আর আমি। এটা ব্যাখ্যা দিন। এবং এটা সত্যি। আগে সব প্রশ্ন আমি ভুলে গিয়েছি, তাই উত্তর জানতে চাইব না। আপনি জাস্ট এটার উত্তর দিন। কিভাবে আমাকে উত্তরটা জানাবেন তাও বলে দিচ্ছি। ফোনের মেসেঞ্জার ওপেন করুন। অভিক ফারদিনের নামের পাশে সবুজ বাতি কিন্তু রোজ জ্বলে। আপনার চোখে অভ্যন্তরীণ সমস্যার কারণে চোখে পড়ে না। সুজনা ফোন হাতে নিয়ে মেসেঞ্জারে ওপেন করলো। অভিকের আইডিতে অলরেডি মেসেজ পাঠানো তার দিক থেকে। এসব ওনার কাজ। ওই দিন কমেন্ট পড়ে হাসাহাসির সময় উনি সুজনার ফোন থেকে মেসেজ পাঠিয়েছিল নিজের ফোনে। সুজনা মেসেজ পাঠালো, বইটা পড়া শেষ হলে উত্তরটা দিয়ে রাজি হব। আমি জানি বইটা অজুহাত না। উত্তর এলো ইন্টেলিজেন্স। কিন্তু সময় অতিক্রম হয়ে গেলে আমি এই স্বপ্নটা ভুলে যাব সুজনা। না, ভুলে যাবেন না। আপনাকে ভুলব না। স্বপ্ন ভোলার কথা বলছি। আপনাকে ভোলা তো অসম্ভব। আপনি আমার আত্মীয়ের বাড়িতে বউ হয়ে যাচ্ছেন, একদম অসম্ভব। সুজনা হাত দিয়ে মুখ চেপে ধরল। তার এসব শুনতে ভালো লাগে না। বিকেল 3টে। পশ্চিম আকাশে ধীরে ধীরে হেলে পড়েছে অংশুমালী। সুজনা আজ দুপুরে একটু ঘুমায়নি। ক্লাসের নোটগুলো পুনরায় করতে গিয়ে বেলা 3টে বেজে গিয়েছে। সাজিয়া বেগম নাস্তা বানিয়ে রেখেছে যাতে মেয়ে কিছু খেয়ে বেরিয়ে পড়তে পারে। সুজনা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে রান্নাঘরে গরম নাস্তা তাড়াহুড়া করে মুখে দিল বিসমিল্লা বলে। তা দেখে মা ধমকের স্বরে বললেন, তাড়াহুড়ো করে খাবার খেতে নেই সুজনা, একটু ধীরে সুস্থে খেতে হয়। সুজনা ধীরে সুস্থে খেতে খেতে বলল, ভাইয়া কলেজের ফর্ম ফিল আপের টাকা দিয়ে দিয়েছ? কোথায় থাকিস তুই? কালই দিয়ে দিয়েছি। এখন কলেজ থেকে এসে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। বাইরে বের হওয়ার অনেক ছলচাতুরি করছিল, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। এই ছেলে আর বড় হবে না। তোর মতো এত বোধবুদ্ধি আর নেই, বুঝলি? আমার কষ্টের শেষ হবে না তাই। সুজনা হাসলো, বলল, এভাবে বলছো কেন আম্মা? আমাকে তো বলল তোকে কিছুদিন পর চাকরি বাকরি কিছুই করতে দিবে না আপা। আমি করব সব। হ্যাঁ, তার সাথে কথায় পারে কে? সুজনা আবারও হাসলো, বলল, এখনও ছোট তাই। বড় হলে দেখবি সব কিছু নিয়ে ভাববে। তাছাড়া ওর মতো ছন্ন ছাড়াই জীবনটা ভালো উপলব্ধি করতে পারে। আমি তোকে খুব কষ্টে রেখেছি, আমি বুঝি। সুজনা বলল, আম্মা কি বলেন? আমার বসে খেতে ভালো লাগে না। তাছাড়া চেপে চেপি খরচ করতেও ভালো লাগে না আমার। বিয়ের পরে চাকরি করবি, তোর শ্বশুর শাশুড়ি যদি চাকরি করতে না দেয়? সুজনা গম্ভীর হলো কিছুটা। কেন করতে দেবে না কেন? অনেকেই পছন্দ করে না বাড়ির বউরা চাকরি করুক। মা যুগ পাল্টাচ্ছে, পাল্টালেও সন্তানদি হলে মেয়েদের প্রথম কাজ তাদের লালন পালন করা। অনেকে পছন্দ করে না বাচ্চা রেখে মা চাকরি করুক। যাদের টাকা পয়সা থাকে তারা একদমই চায় না। আমাকে যদি মাসে মাসে বেতন দেয় তাহলে করব না। হেয়ালি করে কথা বলছে সুজনা। আচ্ছা, আমি চুপ থাকলাম। এখন তো চুপ করবি? নিজে ভালোটা আর কখন বুঝবি তুই? সুজনা উত্তর করল না। কিছু পরই বলল, চাকরি কেন করতে হবে আম্মা? চাকরি ছাড়া আর কোনো উপায় আছে যাতে স্বাবলম্বী হওয়া যায়? আমাদের নীলা ম্যামকে দেখো, উনি কত বড় বিজনেস ওম্যান, সাথে মডেল এবং ফ্যাশন ডিজাইনার, আর কত বড় একটা এজেন্সি ওনার। সব কিছু একসাথে সামলায়। ওনার বাবা যে ছেলে নেই ওটা উনি বুঝতেই দেয়নি। বাবার পাশে একদম ছেলের মতো ঢাল হয়ে দাঁড়িয়েছে। উনি ওনার বাবার খুঁটি হতে পারলে আমি আমার মায়ের খুঁটি হতে পারবো না কেন?
সাজিয়া বেগম কাজের ব্যস্ততা দেখালেন। জানতে চাইলেন বিয়ে হয়েছে। সুজনা চুপ হয়ে গেল। মিনমিন করে বলল, জীবনে বিয়েটা সব কিছু না আম্মা। উনি তো এভাবেই ভালো আছেন। বিয়েটা সব কিছু না ঠিক, কিন্তু টাকা পয়সা, খ্যাতি, যশ, প্রতিপত্তি ও সব না, জীবনে সব কিছু নিয়েই হয়। সব কিছুর প্রয়োজন আছে সুজনা, তুই সব কিছু বুঝবি, কিন্তু এটা বুঝতে তোর এত কষ্ট হয় কেন? তুমিও আমার কথাটা বুঝতে চাও না আম্মা। তুমি বিয়ে করে কি করছো? যাকে বিয়ে করেছো সে তোমাকে আর দুটো বাচ্চা রেখে পরপারে চলে গিয়েছে। তুমি যদি নিজে স্বাবলম্বী হতে আজ, তাহলে এত কষ্ট করতে হতো না। তোমাকে সেলাই মেশিন চালিয়ে পা ফোলা আর কোমর ব্যথা বাড়াতে হতো না। চাচা ফুপিরা তো অনেকেই আছে, কই তারা তো একবারও খোঁজ নেয় না আমাদের। ভাইপো ভাইজি দুটো মরল, কি বাঁচল? তাদের অবস্থা তো যথেষ্ট ভালো, তাদেরও তো যথেষ্ট টাকা পয়সা আছে আম্মা। তাদের ভাই মারা গিয়েছে, তাই তুমি আমরা পর হয়ে গেলাম। তুমি দোষী হয়ে গেলে, সব দোষ তোমার। আমার সাথেও যদি এমন হয়, আমার ওসব ভয় করে আম্মা। আমি এত কঠিন জীবনে চাই না। আমি তোমার মতো হতে পারবো না কখনো। আমার সামনে বিয়ে বিয়ে করো না প্লিজ। কেঁদে উঠে রান্নাঘর থেকে বেরিয়ে এলো সুজনা। মা তার যাওয়ার পানে টলমলো চোখে তাকিয়ে থাকলো। মেয়েটা কি বলে গেল? এজন্য সে বিয়ে শব্দটা শুনতে চায় না। পেটে ধরেছে বলে মেয়ের জীবনটা মায়ের মতো হবে? নিজেকে এতটা অভিশপ্ত মনে করে সে। বাচ্চাদের শোরগোল আর কান্নাকাটির শব্দে পুরো বাড়ি মানুষ অস্থির হয়ে উঠেছে। মেঝেতে বসে দুজনে খেলা করছিল। সেই সময় টিচার চলে আসায় দুজন খেলা ছেড়ে পড়ার ঘরে একদম যেতে চাচ্ছিল না। আনিকা দুটো চর দিতেই তখন থেকেই কান্নাকাটি করতে চলেছে দুজন। আভিক ওদিকে যায়নি। গতকাল থেকে গলা ব্যথা ছিল, আজ বিকেলে শনাক্ত হলো গলায় টনসিল। ঠান্ডাজনিত সমস্যা ছোটবেলা থেকেই। ছেলের অসুস্থতা নিয়ে সালমা বেগম চিন্তার শেষ নেই। দিন দুনিয়ায় বিষাক্ত লাগে ছেলের অসুখ হলে। এই নিয়মেই চলে। তারপরও মরার অসুখ ছেলেটাকে ছাড়ে না। কিছুক্ষণ পরপরই উনি ছেলের কাছে ছুটলেন গরম কফির মগ নিয়ে। ছেলেটাকে গরম পানি খাওয়ানোর অনেক চেষ্টা করছেন। ছেলেটা হাও করেন না। বাপের মতো পশ্চাৎ হয়েছে। বাপের না হয় কপাল ভালো ছিল, ওনার মতো ভালো বউ পেয়েছে, কিন্তু ছেলের কি হবে? ভালো বউ পাবে কোথায়? সব তো জুটে নিমুখ হারাম। বাচ্চাদের কান্নার কথা শুনে আভি ওদিকে গেল না। ওদের পোস্টার বেড়ে যাবে। মমতাজ বেগম বিপরীত পাশে সোফায় গিয়ে বসলো। টিভির রিমোট চেপে চেপে ডিসকভারি চ্যানেল পাল্টালো। সালমা বেগমের চোখ টিভির দিকে পড়ায় উনি নাক মুখ কুঁচকে বললেন, ছেলের রুচি দেখো। এই বেটা যে সাপ কুত্তা খায় এসব দেখতে তোর ভালো লাগে অভি? অভিক মায়ের কথায় মৃদু হাসলো। কলিং বেল বেজে ওঠায় সবাই সদর দরজার দিকে তাকালো। মাথায় শাড়ির আঁচল টেনে দরজা খুলতে গিয়ে গেল সালমা বেগম। দেখলো অফিসিয়াল স্যুট বুট পরা একজন লোক। উনি সালমার দিকে জানতে চাইল, অভিক সাহেব আছেন ম্যাডাম? হ্যাঁ, কিন্তু অভিকে কি দরকার? ও অসুস্থ, কোনো কাজ টাজ পারবে না বুঝলেন। লোকটা ভ্যাকাশাকা খেয়ে অমন কাটকাট কথা শুনে অভিক নিজেই এগিয়ে গেল। বলল, ম্যানেজার সাহেব কী অবস্থা? ভিতরে আসুন, বাবা জেঠু পাঠিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ আসুন। সালমা বেগমের চোখের ইশারায় শান্ত হতে বলে ম্যানেজারকে নিয়ে সোফায় গিয়ে বসল অভিক। ম্যানেজার মমতা বেগমের সাথে কথা বলা শেষ করে বললেন, এদিকে একটা কাজে আসছিলাম স্যার। আমাকে বলো আপনাদের নিউ কোম্পানির জন্য যে লোগো সিলেক্ট করা হয়েছে তা আপনার বাবা জেঠু নাকি আপনাকে দেখিয়েছেন, কিন্তু আপনার পছন্দ হয়নি। জি, এগুলো কালার কম্বিনেশন ভালো ছিল না। আমি চাই লোগোটা খুব মডার্ন অ্যান্ড ক্লিন হোক, অ্যান্ড আইকনাটা যাতে আই ক্যাচের হয়। লোগোর জন্য একবারই ইনভেস্ট করতে হয়। ম্যানেজার ল্যাপটপ ওপেন করে বললেন, আমাদের কাছে নতুন কিছু ডিজাইন আছে, আপনি যদি দেখতেন। অভিক ল্যাপটপে
তার দিকে ঘুরিয়ে একের পর এক ডিজাইনগুলো দেখতে দেখতে বললেন, বেটার দিন বিফোর, বাট নিড টু ইমপ্রুভ। আই থিঙ্ক আরও একটু বেটার করতে বলে ডিজাইনাররা আরও ভালো করবেন। হ্যাঁ, এসব জাস্ট আগের কাজ। আমরা তাহলে এই ডিজাইনারের সাথে কথা বলি। বড় স্যার বলেন যে রিকোয়ারমেন্টগুলো যাতে আপনি বলে দেন। ওনাদের আইডিয়া নেই, তাই আপনি যেহেতু ওয়েবসাইট নিয়ে বুঝেন তাই আপনাকে আমি বুঝেছি। ওনাদের ফোন দিন, আমি বুঝিয়ে বলবো। ওকে। সালমা বেগম চায় ট্রেনে রাখলেন, বললেন, ওর গলায় ব্যথা, ওটা আপনাকে বলেনি ওর বাবা? বাপ হয়ে ছেলে কষ্ট বোঝে না, আজব মানুষ। চা খেয়ে নিন ম্যানেজার, বলে চলে গেলেন উনি। অভিক বলল, মায়ের কথায় কিছু মনে করবেন না, মায়েরা এমনই হয়। ম্যানেজার সাহেব কানে ফোন ধরে বলেন, না না, আমাকে আপনার বাবা বলে দিয়েছেন আসার সময় যে এখানে এলে ম্যাডামের বকুনি খেতে হবে। অভিক হাসলো, বলল, আমাকে বাবার চাইতে কে বেশি চেনে? পাশ থেকে মমতাজ বেগম বললেন, তোমার বাবাই তোমার মায়ের দিওয়ানা ছিল দাদুভাই। সে এক বিশাল প্রেম কাহিনী। অভিকার ম্যানেজার সাহেব হেসে উঠলেন। মমতাজ বেগম ফিসফিস করে বলে উঠল, থামো থামো, কানে গেলে বলবেন বুড়া বয়সে শয়তানে ধরেছে। অভিক আবারও হাসলো, বলল, বাবার বেস্ট অ্যাজ এ সান, ফাদার অ্যান্ড হাজব্যান্ড। তুমিও তেমন হও দাদুভাই। অভিকের ভাবনা একজনের মুখশ্রী ভেসে উঠল তক্ষুনি। অবশ্যই উঠবে না কেন, সে তো দিনে 86,400 সেকেন্ড সময় জুড়ে থাকে। ম্যানেজার সাহেব ওপাশ থেকে নারী কণ্ঠে আওয়াজ শুনতে পেল, আসসালামু আলাইকুম, নীলা মজুমদার কে বলছেন? সরি ম্যাডাম, সরাসরি আপনাকে ফোন করেছি বলে। আপনাদের ডিজাইনগুলো বেশ পছন্দ হয়েছে আমাদের, তবে আমাদের আরও কিছু রিকোয়ারমেন্ট আছে। যদি আপনাদের ডিজাইনদের সাথে কথা বলা যেত। হোল্ড অন প্লিজ, ফোনটা ওনার কাছে পাঠানো হচ্ছে, ঠিক আছে? সুজনার কাছে ফোনটা নিয়ে গেল নীলা, বলল, আমাদের ক্লায়েন্ট, ওনার সাথে কথা বলুন, ডিজাইন নিয়ে কিছু কথা বলতে চান। সুজনা ইতিহাস্ত বোধ করলেন। নীলা বলল, সুজনা বি কনফিডেন্স। সুজনা ফোনটা হাতে নিল, কানে নিয়ে বলল, আসসালামু আলাইকুম। সুজনা আফ্রিদা ফ্রম এনটমটি। অপর পাশে যেন হালকা কেসে উঠল। সবার কাছে কিছুটা দূরে গিয়ে বলে উঠল, মিটিংটা সামনাসামনি হোক। সুজনা শুকনো ঢোক গিলে বলল, কেন? আপনার ক্লাস 16 শহর 2 নম্বর গেট নবকুঠিরে চলে আসুন কাল। সুজনা স্তব্ধ হয়ে বসে রইল। নাকি আমাদের অফিসে? কোথায় আসতে চান? সুজনা মিনমিন করে জবাব দিল, বাড়িতে। গুড বাই ফর নাও। নীলা বলল, কি বলেন উনি? সুজনা ফোনটা বাড়িয়ে দিয়ে বললেন, মিটিং। গুগল মিট না, ফেস টু ফেস। ওকে, নো প্রবলেম। আমাদের লং টার্ম কাজ করতে হবে ওনাদের সাথে। ফেস টু ফেস করলে আপনি ওনাদের কোম্পানি সম্পর্কে আরও বেশি জানতে পারবেন। রাজন যাবে আপনার সাথে ওনাদের অফিসে। উনি অ্যাড্রেস দিয়েছেন। কোথায়? ওনাদের বাড়িতে। ওনাদের বাড়ি আপনি চিনেন কি করে? আচ্ছা, রাজনকে বলে দেখি, দরকার পড়বে না তার। আমি ওই বাড়িতে টিউশনি করেছি। ওয়াও, তাহলে তো খুব ভালো। অল দ্য বেস্ট সুজনা। সুজনা মাথা নড়ালো। কিছুক্ষণ নীরবতা পালন করে কাজে পুনরায় মনোযোগ দিল। পরিস্থিতি বারবার তাকে তার মুখোমুখি দাঁড় করায়। ডিউটি শেষে সুজনা বেরিয়ে পড়লেন। তখনই নীলা ফোন দিয়ে আবারও ছুটে এলো, বলল, সুজনা, ক্লায়েন্ট আবারও কথা বলতে চাচ্ছেন। সুজনা ফোনটা নিয়ে নিল। হ্যালো বলতে ওপাশ থেকে অভিক বলল, আপনার বিকাশটা চেক করবেন। ওই দিনের কেকের পেমেন্ট করে দিয়েছি, অ্যান্ড আরও একটা কেকের অর্ডার। ওই কেকে উপরে অভিক লেখা থাকবে, ঠিক আছে? জি। কী নাম আপনার? আমার নাম কি? অভি। সুজনা ফোন রেখে দিয়ে চোখ বন্ধ করে জিভে আগায় কামড় বসালো। ওপাশে জন হাসলো। সুজনা হাত থেকে ফোন নিয়ে কানে নিল নীলা, বলল, নো প্রবলেম। আমাদের ডিজাইন কার আপনাদের ঠিকানায় যাবে। কথাটা ওপাশে অভিকের কাছে পৌঁছানোর আগে সালমা বেগম সো মেরে ফোনটা নিয়ে নিলেন। অনেকক্ষণ ছেলে ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ছেলের খেয়াল নেই কার সাথে এত হেসে হেসে কথা বলছেন। রুক্ষ গলায় বললেন,
এতক্ষণ কিসের কথা অভি? দুপুরে ভাতও খেলি না গলা ব্যথা কারণে, কথা বলতেও পারছিস না, আর এখন ভালো হয়ে গেলি? এত বকবকানি কার সাথে করছি? আবারও হাসছ। ওপাশে কাশল নীলা। হ্যালো বলতেই সালমা বেগমের ফোনটা কানে লাগালেন, বললেন হ্যালো, কে তুমি? অভিক বলল, মামা ফোনটা দাও। চুপ অভি, আমি কথা বলছি। হ্যাঁ, আবার বলল, কে তুমি? নীলা গলা ঝেড়ে কেসে বলল, আমি এনএমটি থেকে নীলা বলছি, নীলা মজুমদার। সালমা বেগম অভিকের দিকে বড় বড় চোখে তাকালেন। মিনমিন করে বলে, নীলা? ও তাহলে এটা সেই মেয়েটা। অভি ফোনটা নিয়ে কেটে দিয়ে বলল, মা জরুরি কথা হচ্ছিল। আচ্ছা, আমি আর কখনো ডিস্টার্ব করব না তোদের। মুচকি হাসতে হাসতে চলে গেলেন তিনি। অভিক মায়ের যাওয়ার দিকে ভুরু কুচকে তাকালো। তার মা আর সুজনা, এই দুই মহিলা আজব, দুজনই তাদের জ্বালিয়ে মারে।